সেদিন রাতের পরের প্রতিটা মুহূর্ত আজও আমার কাছে দুঃস্বপ্নের মতো মনে হয়। দাদুর মুখটা আমি কখনো ভুলতে পারবো না। লোকটার মুখ থেকে আমি পাগল না, আমি তো শুধু দেখেছিলাম, কথাটা শোনার পর তার চোখের ভেতর যে আতঙ্ক দেখেছিলাম সেটা কোনো সাধারণ ভয় ছিল না। মনে হচ্ছিল তিনি এমন কিছু জানেন যা আমরা কেউ জানি না। বাড়ির উঠানে তখন নিস্তব্ধতা নেমে এসেছে, শুধু দূরে কোথাও শিয়ালের ডাক ভেসে আসছে। দাদু ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। তিনি বললেন, সবাই আমার সঙ্গে চলো। বাবা এক মুহূর্ত দ্বিধা করলেন না। তিনি বললেন, বাবা আজও কি সেখানে যাওয়া ঠিক হবে? দাদু তার দিকে এমন ভাবে তাকালেন যেন এই প্রশ্নের উত্তর তিনি বহু বছর আগে দিয়ে ফেলেছেন। দাদু বললেন, যদি আজ না যায় তাহলে কাল আর কেউ যাওয়ার মতো অবস্থায় থাকবে না। আমি ভয়ে কাঁপছিলাম কিন্তু কৌতূহল হচ্ছিল। ছোটকা রফিক কি দেখেছিল? কেন তাকে গোয়ালঘরের পাশে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল? আর কেন সবাই মনে করছে তাকে ছেড়ে দেওয়াটা একটা ভয়ঙ্কর ভুল হয়েছে? কিছুক্ষণ পর আমরা রওনা হলাম। সামনে দাদু, তার পাশে বাবা, গ্রামের আরো 8-10 জন লোক হাতে মশাল আর হারিকেন নিয়ে হাঁটছে। আমি সবার পেছনে পেছনে যাচ্ছিলাম। রাতটা ছিল অস্বাভাবিক নীরব। আকাশে চাঁদ থাকলেও বারবার মেঘের আড়ালে চলে যাচ্ছিল। বাতাসে একটা স্বেচ্ছেতে গন্ধ। বাঁশঝাড়ের দিকে যত এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিল চারপাশটা অচেনা হয়ে যাচ্ছে। হঠাৎ পাশের একজন লোক ফিস ফিস করে বলল, তুই কি শুনছিস? অন্যজন জিজ্ঞেস করলো কি, তারপর বলল, কেউ যেন হাঁটছে। আমরা সবাই থেমে গেলাম। চারপাশে তাকালাম, কেউ নেই, শুধু বাঁশঝাড়ের মাথাগুলো বাতাসে দুলছে। দাদু গম্ভীর গলায় বললেন, পেছনে তাকাবি না, যাই শুনিস সামনে হাঁটবি। তার কথায় আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমরা আবার হাঁটতে শুরু করলাম। প্রায় 10 মিনিট পর পশ্চিমের পুরনো বাঁশবাগানের কাছে পৌঁছালাম। এই জায়গাটা নিয়ে ছোটবেলা থেকে নানা গল্প শুনতাম। কেউ বলতো এখানে রাতে কান্নার শব্দ শোনা যায়, কেউ বলতো বহু বছর আগে এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। কিন্তু সেসব গল্পকে আমি কখনো গুরুত্ব দেইনি। আজ প্রথমবার মনে হলো হয়তো সব গল্প মিথ্যে নয়। বাঁশবাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই পুরনো কুয়াটা, ভাঙাচোরা ইট দিয়ে তৈরি, চারপাশে আগাছা। কুয়াটার ভেতরটা এত অন্ধকার যে মনে হয় আলো সেখানে ঢুকতে ভয় পায়। আমরা কাছে যেতে একটা শব্দ শুনতে পেলাম, খুব ধীর, ভাঙা ভাঙা গলায় কেউ বলছে, আমি পাগল না। আমার বুক ধরফর করে উঠলো। এটা ছোটকা রফিকের গলা। আমি কুয়োর ধারে এগিয়ে গেলাম। বাবা আমাকে থামাতে চাইলেন কিন্তু ততক্ষণে আমি নিচে তাকিয়ে ফেলেছি। প্রথমে কিছুই দেখতে পেলাম না, শুধু অন্ধকার। তারপর হঠাৎ একটা মশালের আলো নিচে পড়তেই আমি তাকে দেখতে পেলাম। ছোটকা রফিক, সে কুয়ার তলায় বসে আছে, মাথা নিচু করে, 2 হাত দিয়ে কানের পাশ চেপে ধরে আছে। সে বারবার একই কথা বলছে, আমি পাগল না, আমি তো শুধু দেখেছিলাম। আমার চোখে পানি চলে এলো। আমি চিৎকার করে বললাম, ছোটকা, আমি আরিফ, তুমি উঠে আসো। সে কোনো উত্তর দিল না। দাদু কুয়োর ধারে এসে দাঁড়ালেন। তারপর এমন একটা কথা বললেন যা শুনে আশেপাশের সবাই স্তব্ধ হয়ে গেল। দাদু বললেন, রফিক, তুই কি আবার ওকে দেখেছিস? কুয়োর তলার মানুষটা হঠাৎ থেমে গেল। চারপাশে এমন নীরবতা নেমে এলো যে নিজের হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছিলাম। কয়েক সেকেন্ড পর ছোটকা ধীরে ধীরে মাথা তুললো। আমি তার মুখ দেখতে পেলাম। সেই মুখে ভয় ছিল, এমন ভয় যা আমি কোনো মানুষের চোখে আগে কখনো দেখিনি। সে কাপা গলায় বলল, ও আবার এসেছে। আমার পেছনে দাঁড়িয়ে থাকা একজন লোক ভয়ে মশাল ফেলে দিল। দাদুর কণ্ঠ শুকিয়ে গেল। দাদু বলল, কোথায়? ছোটকা ধীরে ধীরে হাত তুলে আমাদের পেছনের অন্ধকার বাঁশঝাড়ের দিকে ইশারা করলো। আমরা সবাই একসঙ্গে ঘুরে তাকালাম। সেখানে কিছুই ছিল না, শুধু অন্ধকার আর দুলতে থাকা বাঁশের ছায়া। ঠিক তখনই আমাদের পেছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, খুব ধীর, খুব ঠান্ডা। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেটা ছিল ছোটকা রফিকেরই কণ্ঠ। কিন্তু ছোটকা তো তখনও কুয়ার ভিতরে। কণ্ঠটা বলল, আমি তো বলেছিলাম আমি পাগল না। আমাদের শরীর জমে গেল, কারণ সেই মুহূর্তে আমরা বুঝতে পারলাম কুয়ার ভিতরে যে বসে আছে সে যদি সত্যি রফিক হয় তাহলে আমাদের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষটা কে? আমাদের সবার শরীর যেন হঠাৎ করে জমে গিয়েছিল। মনে হচ্ছিল কেউ অদৃশ্য হাত দিয়ে আমাদের বুক চেপে ধরেছে। বাতাস পর্যন্ত থেমে গেছে। শুধু কুয়োর ভিতর থেকে ভেসে আসা ছোটকা রফিকের কাপা কণ্ঠ আর আমাদের পেছন থেকে শোনা সেই একই কণ্ঠস্বর। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়েছিলাম আমরা। আমি তো বলেছিলাম আমি পাগল না। কণ্ঠটা আবার শোনা গেল, এবার আরো কাছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, গলা শুকিয়ে কাঠ। আমি বুঝতে পারছিলাম যা ঘটছে তার কোনো ব্যাখ্যা আমার জানা পৃথিবীতে নেই। দাদুর কথা মনে পড়লো। দাদু বলেছিল, যাই হোক, পেছনে তাকাবি না। কিন্তু মানুষের ভয় আর কৌতূহলের লড়াইয়ে অনেক সময় ভয়ই হেরে যায়। প্রথমে গ্রামের নুরুল চাচা ধীরে ধীরে পেছনে তাকালেন, তারপর বাবা, তারপর একে একে সবাই। আমিও তাকালাম। আর তাকেই মনে হলো আমার বুকের ভেতরের সব রক্ত যেন জমে গেছে। বাঁশঝাড়ের অন্ধকারের মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে আছে। দূরত্ব খুব বেশি নয়, মোটামুটি 20 থেকে 25 হাত হবে। লোকটার গায়ে ছোটকা রফিকের পরা নীল চেক শার্টটা, সে একই লুঙ্গি, এমনকি তার দাঁড়ানোর ভঙ্গিটাও ছোটকার মতো। কিন্তু একটা জিনিস আলাদা, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, এমন ভাবে যেন সে চায় না আমরা তার মুখ দেখি। হঠাৎ পাশ থেকে কেউ একজন কাপা গলায় বলল, ওটা ওটা কে? কেউ উত্তর দিল না, কারণ আমাদের সবার মাথায় একই প্রশ্ন ঘুরছিল, কুয়োর ভিতরে যদি ছোটকা রফিক থাকে তাহলে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা ওই মানুষটা কে? ঠিক তখনই কুয়োর ভিতর থেকে একটা কান্নার শব্দ ভেসে এলো। আমি নিচে তাকালাম। ছোটকা রফিক কুয়োর তলায় বসে কাঁদছে। সে 2 হাত দিয়ে নিজের কান চেপে ধরে বারবার বলছে, আমি ওকে আবার দেখেছি, আমি ওকে আবার দেখেছি। দাদু কাপা গলায় বললেন, রফিক, তুই কি নিশ্চিত? ছোটকা ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ, ঠিক আগের মতোই। দাদুর মুখের রং মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। আমি জীবনে কখনো দাদুকে
ভয় পেতে দেখিনি। গ্রামের সবচেয়ে সাহসী মানুষ বলে সবাই তাকে জানতো, কিন্তু সেদিন তার চোখে যে আতঙ্ক দেখেছিলাম তা দেখে আমার মনে হয়েছিল তিনি এমন কিছু জানেন যা আমাদের সবার জানা উচিত ছিল না। বাবা দাদুর দিকে তাকিয়ে বললেন, বাবা আপনি কি ওটাকে চিনেন? দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর খুব আস্তে বললেন, আমি ভেবেছিলাম ও আর কখনো ফিরবে না। আমাদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে গেল। ঠিক তখনই বাজারের ভেতরে দাঁড়িয়ে থাকা মানুষটা ধীরে ধীরে মাথা তুলতে শুরু করলো। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, সময় যেন থেমে গেছে। আমি তার মুখ দেখতে যাচ্ছিলাম, এমন সময় দাদু এমন ভাবে চিৎকার করে উঠলেন যে আমরা সবাই কেঁপে উঠলাম। দাদু চিৎকার করে বললেন, কেউ ওর মুখের দিকে তাকাবি না, চোখ নামিয়ে ফেল। আমি সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললাম। আমার চারপাশে সবাই দোয়া পড়তে শুরু করেছে, কেউ কালেমা পড়ছে, কেউ কাঁদছে, আবার কেউ ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আর ঠিক তখনই আমরা এমন একটা শব্দ শুনলাম যা আজও আমি ঘুমের মধ্যে শুনতে পাই, হাসির শব্দ। প্রথমে মনে হলো একজন মানুষ হাসছে, তারপর বুঝলাম না, 2 জন, তারপর 5 জন, তারপর 10 জন, তারপর মনে হলো পুরো বাঁশবাগানের চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে একসঙ্গে হাসছে। কিন্তু সেখানে তো আমরা ছাড়া আর কেউ ছিল না। বাতাস হঠাৎ করে প্রচন্ড ঠান্ডা হয়ে গেল। মশালের আগুনগুলো একটার পর একটা কাঁপতে শুরু করলো। দাদু ধীরে ধীরে মাটিতে বসে পড়লেন, তারপর কাঁপা গলায় বললেন, 40 বছর আগে ঠিক এই জায়গাতেই সব শুরু হয়েছিল। বাবা বিস্ময়ে বললেন, কি শুরু হয়েছিল? দাদু কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে হচ্ছিল তিনি এমন একটা স্মৃতির সামনে দাঁড়িয়ে আছেন যেটা তিনি সারা জীবন ভুলে থাকার চেষ্টা করেছেন। তারপর বললেন, তখন আমি তোমাদের মতোই তরুণ। গ্রামের একজন ছেলে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। 3 দিন পর তাকে এই কুয়োর ভিতরে পাওয়া যায়। আমাদের সবাই নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। দাদু বলতে থাকলেন, তিনি বললেন, আমরা তাকে জীবিত অবস্থায় তুলে আনি, কিন্তু তাকে তুলে আনার পর আমরা বুঝতে পারি সে আগের মানুষটা নেই। আমার গলা শুকিয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল তার? দাদু আমার দিকে তাকালেন। তার চোখে এমন ভয় ছিল যা কোনো ভাষায় বোঝানো সম্ভব নয়। দাদু বললেন, সে বলেছিল কুয়োর নিচে সে আরেকজনকে দেখেছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। আমি বললাম, আরেকজন? দাদু বললেন, হ্যাঁ, একজন মানুষ যে দেখতে হুবহু তার মতোই ছিল। চারপাশে নীরবতা নেমে এলো, শুধু বাঁশের পাতা কাঁপছে। দাদু আবার বললেন, সেই ছেলেটা কয়েকদিন পর পাগল হয়ে যায়। তারপর এক রাতে সে পুরো পরিবারকে হত্যা করে নিজেও নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে এই কুয়ো আর এই বাঁশবাগানকে সবাই এড়িয়ে চলে। আমাদের কারো মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ঠিক তখনই কুয়োর ভিতর থেকে ছোটকা রফিক হঠাৎ চিৎকার করে উঠলো, দাদা, ও চলে আসছে। আমরা সবাই আতঙ্কে মাথা তুললাম। তারপর যা দেখলাম তা আজও বিশ্বাস করতে পারি না। বাঁশবাগানের সামনে যে মানুষটা দাঁড়িয়েছিল সে আর সেখানে নেই। পুরো জায়গাটা খালি, কিন্তু মাটিতে কিছু দেখা যাচ্ছে। ভেজা পায়ের ছাপ, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, না অনেকগুলো। এতগুলো যে গুণে শেষ করা যায় না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পায়ের ছাপগুলো তৈরি হচ্ছে আমাদের চোখের সামনে, যেন অদৃশ্য কেউ ধীরে ধীরে হাঁটছে আর সেই পায়ের ছাপগুলো সোজা আমাদের দিকে এগিয়ে আসছে। আমাদের একজন হঠাৎ চিৎকার করে উঠলো, আর ঠিক সেই মুহূর্তে আমার কানের কাছে খুব ধীরে, খুব ঠান্ডা একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পেলাম। তারপর একটা কণ্ঠস্বর ফিস ফিস করে বলল, এবার তুমি দেখেছো? আমি আতঙ্কে ঘুরে দাঁড়ালাম, কিন্তু আমার পেছনে কেউ ছিল না, শুধু অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে শত শত চোখ যেন আমাদের দিকে তাকিয়ে আছে। গল্প এখানেই শেষ নয়। এই পর্বটি কেমন ছিল জানাবেন, আর পরবর্তী পর্বটি শুনতে চাইলে অবশ্যই একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।